শাহজাহান তন্ময়। পর্ব সংখ্যা ১৬। লেখনীতে নাবিলা ইক্স। খুব ভদ্র সভ্য একজন লম্বা চওড়া পুরুষের উপস্থিতি ঘটল ইফতারির আগ মুহূর্তে। তাদের মধ্যে থাকা একজন সুহানী নামে নারীকে দেখে জেরির মতো ছোটখাটো পুচকে, সুহানী লম্বায় ৫ ফুট ৬। হাতে তাদের এক একজনের ফাঁকা কিছুই নেই, খালি হাতে এক একজন নিঃশব্দে প্রবেশ করছে। তার অবশ্য কারণ রয়েছে বড়সড়। সেবার এক গাদা জিনিসপত্র নিয়ে এসেছিল, এবারেও দিনও তা করে শান্তশিষ্ট তন্ময় যুদ্ধের ঘোষণা দিবে। এই যুদ্ধে জ্বলে পুড়ে ছারখার হওয়ার ছাড়া আর কিছুই থাকবে না। তন্ময় তাদের শান্তশিষ্ট বন্ধু হলেও ভীষণ ভয়ানক যখন সে সত্যিকারেই রাগে। এত বছরের বন্ধুত্বে ফাজিল হচ্ছে ছেলেদের আগাগোড়া চেনা শেষ। দুয়ারের সামনে এসে থাকা ভদ্রতার বজায় রেখে স্পষ্ট করে সালাম দিল। স্পষ্ট শব্দে সালাম ছুঁল রান্নাঘরে ব্যস্ত থাকা জাবেদা বেগমের পানে। পরপরই আসলো চেহারা বেরালো ভদ্রসভ্য পুরুষগুলোর। বুড়ো বয়সেরা জুতো জোড়া আগে ভাগে খুলে চটজলদি বাড়িতে ঢোকার জন্য একরকম যুদ্ধ করছে, ঠিক অনেকটা ভার্সিটির অডিটোরিয়ামে সর্বপ্রথম উপস্থিত হবার প্রতিযোগিতার মতো। সুহানী মেয়ে মানুষ বিধায় রক্ষা পেল। আরামে জুতো জোড়া খুলে প্রথমেই বাড়িতে প্রবেশ করলো। অলস মুখে ফিরে চেয়ে দেখে ওই দামড়া ছেলের অদম্য দৃশ্যটি। রূপালী সহ শাহজাহান বাড়ির গার্ডেনের কোয়ান্টাম করা ফজিলাতুন্নেসা এবং ড্রাইভার রফিক মিয়া উপস্থিত আছে ফ্ল্যাটের লিভিং রুমে। তারা তিনজন ভীষণ ব্যস্ত খাবার তৈরি করা, বড় বড় বাউল ট্রান্সফার করতে। জবেদা বেগম মেয়ের হাতে তৈরি ইফতারি সহ হরেক রকমের রান্না বান্না একে একে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় রাখা গাড়িতে তোলা হচ্ছে। গ্রানে লিভিং রুমের চারদিক মমো করছে, টিকে থাকতে পারছে না মাহিন। সব বাকিগুলো হুড়মুড় করে ঢুকে পড়েছে তন্ময়ের রুমে। সেখানেও রক্ষা নেই। গ্রান থেকে পেটের ভেতর থেকে ডাক শোনা যাচ্ছে। মাহিন হাউমাউ করে উঠল, ক্ষুধা লাগছে। এই বিষয়টা মস্তিষ্ক আসতে দেরি, যুদ্ধ ঘোষণা করতে দেরি না যেন। হাত ঘড়িতে নজর দেওয়া শেষ করে শতবার রিয়ান বিছানায় শুয়ে আছে, মুখে বালিশ গুজে। সৈয়দ ভালো ছেলের মতোই বসে আছে, মুখ জুড়ে অসহায়ত্ব লেপ্টে। ইব্রাহিম ফোন টিপছে মনোযোগ সরাতে। তন্ময় সে সময় বেরোলো বাথরুম থেকে। অফিস থেকে এসে সে আধ ঘন্টা আগে, একটু আগেই টুকটাক কেনাকাটা করতে গিয়ে নেমেছিল। সেগুলো মায়ের হাতে ধরিয়ে গোসল নিয়ে বেরোলো সবে মাত্র। বন্ধুদের দিকে তাকিয়ে দৃষ্টি ফেললো দেওয়ালের ঘড়িতে, 5টা 30 মাত্র। আজ ইফতারি 6টা 12-তে, আধ ঘন্টার মতো সময় আছে। মাথা মুছে তন্ময় রুম থেকে বেরোলো। খবরদার খাবার দাবার নেওয়া কমপ্লিট হয়েছে নাকি তা দেখতে। ইতিমধ্যে জবেদা বেগম ডাইনিং সাজাচ্ছেন। তন্ময়কে দেখতে পেয়ে তিনি শুধালেন, শোন না বাবা, 3 রকমের শরবত করেছি, লেমন, ম্যাঙ্গো আর অরেঞ্জ। আর কিছু লাগবে? ওদের কার কোন ফ্লেভারের শরবত পছন্দ জিজ্ঞেস করতেই তো ভুলে গেছিলাম। তন্ময়ের জবাব দিতে হলো না। রুম থেকে বেরিয়ে আসা মাহিন দাঁত দেখিয়ে বলল, আন্টি, আপনার হাতে সাধারণ পানীয় অমৃত। তাই সব চিন্তা ভাবনা বাদ দিন, যা দিবেন তাই পেটে ঢুকে যাবে। আর যেভাবে আমার লজ্জা শরম কম, সবই খাবো। জবেদা বেগম হাসলেন, বিড়বিড়িয়ে বললেন, পাগল ছেলে। আজান দিতে তখনও 10 মিনিট বাকি। ইতিমধ্যে চেয়ার জুড়ে বসে পড়েছে সকলে, আজানের অপেক্ষা। টেবিলে সব রকমের ফল ফলাদি সাজানো, ঠান্ডা ঠান্ডা 3 রকমের শরবত। ইফতারির মাখাতে শুরু করেছে তন্ময়। দেখা গেল খাবার খাওয়ার পূর্বেই পানি খেয়ে পেট ফুলিয়ে ফেলেছে এক একজন। পর্যাপ্ত খেয়ে একটু রেস্ট নিয়ে তন্ময়ের বন্ধু বান্ধব নিয়ে বেরোলো। মসজিদে নামাজ পড়ে ওরা হাইওয়ে গাড়ি নিয়ে বেরোচ্ছে। গাড়ি থেকে হাইওয়ে শেষ চায়ের স্টলের সামনে। সবগুলো একসঙ্গে বেরিয়েছে, চায়ের সঙ্গে সিগারেট। তন্ময় চাটা শেষ করে একটা সিগারেট ধরিয়েছে। জ্বলন্ত সিগারেটে কয়েকটা টান দিতেই সেলফোন বেজে উঠল। ওর মুখশ্রী স্ক্রিনে কল দিচ্ছে। এই অবুঝ মেয়ে অকারণে কল দেওয়ার সাহস করে না। তন্ময় হুটহাট ধমক দেয় বিধায়, হয়তো কোনো কারণ হয়েছে বিধায় কলটা দিয়েছে। তন্ময় রিসিভ করে না। চোখের সামনে উচ্চ গলায় মাহিন আর রিহান 18+ ভাষায় তর্ক বিতর্ক করছে। মাহিন তর্কের মাঝে তন্ময়ের রিংটং শুনেছে, সঙ্গে সঙ্গে হ্যাংলামি শুরু করেছে। ওরও নাকি কল ধর না। বন্ধু বান্ধবের ওপর একটু বিশ্বাস নেই ওর। এই অল্প বিশ্বাসে আমরা ভবিষ্যতে পাড়ি দিব কিভাবে? হ্যাঁ, জানিস কত দূর যাওয়া আছে আমাদের? ধর কলটা, একদম চুপ থাকবো, বিশ্বাস কর। তন্ময় ফোন বের করলো পকেট থেকে। মাহিনের চোখ জোড়া জল জল করে ওঠে। মুহূর্তেই ওর চোখের সামনে তন্ময় ফোন খালা সাইলেন্ট করে পুনরায় পকেটে ঢুকিয়ে ফেলে। তন্ময়ের উজ্জ্বল চোখের চাহনি নিভে গেল। নাকুচকে বিড়বিড় করলো, বিশ্বাস ছাড়া বন্ধুদের
দাম আছে। আজকাল সত্যিকারের বন্ধুত্বের বড়ই অভাব। বাড়ির নিচে সে তন্ময় কল ব্যাক করলো। ওরু যেন ফোন নিয়েই বসেছিল। এক রিং হতে কল রিসিভ করে বলল হ্যালো। তন্ময় কাজ চেপে ফোনটা গুজে দুহাতে সিগারেট জ্বালায়। বাসায় ফিরে আর খাওয়া সম্ভব না। সে সচরাচর পরিবারের সামনে সিগারেট খায় না, তাও দিনে দুই একটা খায়। সিগারেট প্রথম টান মেরে অস্পষ্ট সুরে শুধায় ওর গলার স্বর ছোট, অনেকটা ফিসফিসিয়ে বলল যেন লুকিয়ে চুরিয়ে কথা বলছে। আজ আসতে পারিনি পড়তে। আনোয়ার সাহেব সন্ধ্যার আগে কল করে বলেছিলেন বিষয়টা। তখন ওর চাপা কণ্ঠ ও সে শুনেছে। বারবার বলছিল না আমি যাব পড়তে। কেন না করছো? পরপরে মোস্তফা সাহেব গম্ভীর কণ্ঠে চুপ করেছিল। মেয়েটা সেসব মনে করে তন্ময় নিঃশব্দে হাসে, মুখে বলে আচ্ছা আমি কিন্তু আসতে চেয়েছিলাম। কেন আসিসনি তাহলে? চাচু বলল আজ থাক, তারপর কিছু আর বলল না। আর যায়নি তাই জন্য। আমি তো বড়দের খুব শ্রদ্ধা করি, তাদের মুখের ওপর একটা কথাও বলি না। তন্ময়ের ঠোঁটের হাসি দীর্ঘ, চোখে একরাশ স্নেহ। হ্যাঁ জানেন কি কাজ হয়েছে তন্ময় ভাই? কি? রুহান স্যারের ইংলিশ ক্লাসে টেস্ট এক্সামে আমার হাই স্কোর। স্যার আমাকে একটা পেন দিয়েছে, বিউটিফুল পেন, সাথে আয়ও করেছে আমি খুব লক্ষ্মী মেয়ে। সব পারি কিনা। আমাকে যে বিয়ে করবে সে খুব ভাগ্যবান হবে। তন্ময় সিগারেট মুখে কেসে ওঠে, কালো ধোয়া উঠিয়ে আহ্লাদি ভঙ্গিতে মাথা দোলায়। দুষ্টুমি মাথায় চাপতে সে গম্ভীর করে বলে ভুল বলেনি, ঠিকই বলেছে। আমাদের বাড়ির মেয়ে তো আমরা যতটাই হাত তুলে দিব না, যার তার হাতে তো আর তুলে দিব না, ভাগ্যবান কারো কাছেই তো তুলে দিব। ওরও কিছুক্ষণ হাঁসফাঁস করে কল কেটে দিল। তন্ময় এবার শব্দ করে হেসে ওঠে। মেসেজের রিংটং বাজতে স্ক্রিনে তাকায়। ওর মেসেজ, আমি যাকে তাকে বিয়ে করব না, মোটেও না, আমি কাউকেই বিয়ে করব না। তন্ময় ধীরে সুস্থে সিগারেট টানে, অন্যমনস্ক ভঙ্গিতে রং বেরঙের গাছটার পানে তাকিয়ে রয়। অবুঝ প্রেয়সী দিনরাত বুকের ভেতর ক্ষতবিক্ষত করে, আলগোছে মলম লাগায়, অথচ দিন শেষে কিছুই বোঝে না, কিছুই জানে না। পরদিন সন্ধ্যায় খুব আগেই বাচ্চারা সব হাজির। অরু, দীপ্ত, আকাশ ও রুবি ঢুকতেই শান্তশিষ্ট ফ্ল্যাটটা উজ্জ্বল হয়ে উঠল। চেঁচামেচি করে মাথায় তুলেছে সব। তাদের পাশের বাড়িতে আয়নদের বাচ্চাও পেছনে দাঁড়ানো দেখা গেল। ছেলেটাকে জাবেদা বেগম দাওয়াত করে এনেছেন। আজ সকালে বাজারে হাঁটাহাঁটি করার সময় দেখা হয় দুজনের। ভদ্রসভ্য ছেলেটা বাজারের ব্যাগ বয়ে নিয়ে এসেছিল অনেকটা রাস্তা, তাই সে দাওয়াত দিয়ে এসেছে আজ বাসায় আসার। জাবেদা বেগম ব্যস্ত নয়নে দুয়ারের পানে তাকিয়ে। সাভিয়া আসেনি? মেয়েটাকে দেখার জন্য নয়নজোড়া প্রত্যাশায়। তিনি ভাবলেন হয়তো আসেনি। সেই মুহূর্তেই সাবিয়াকে গোমরা মুখে ঢুকতে দেখা গেল। জাবেদা বেগম চেষ্টা করলেন চোখে জল লুকানোর, অথচ মেয়ের চোখের সঙ্গে চোখ মেলাতেই কেঁদে ফেললেন। শান্ত নেই সাবিয়াও, মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে কেঁদে ওঠে। তাদের কান্নাকাটি ফুসুরত আসলেও অরু আর দীপ্তর নেই। দুজনেই গ্রান শুকতে শুকতে রান্নাঘরে ঢুকেছে। মায়ের কথা মতো তন্ময় ফোন করে চাচুকে জানালো আজ সবাই এখানে থাকবে। আনোয়ার সাহেব সম্মতি দিলেন। অবশেষে তার বাবার গম্ভীর স্বরে বলা, সব বাচ্চারা এখানে থাকলে ঘরটা ফাঁকা ফাঁকা লাগবে না? শুনেছে মানুষটা তাদের কতটা মিস করে তার হাবভাবে স্পষ্ট পায়। কথাবার্তা শেষ করে লিভিং রুমে সোফায় বসে আয়ন আর আকাশ পাশেই। তিনজন তারা ক্রিকেট খেলছে। দীপ্ত বসেছে তন্ময়ের কোলে, তার হাতে তন্ময়ের ফোন। সাফ ওয়েটার খেলছে সে। তার কোকড়ানো চুলগুলো তন্ময়ের থুতনিতে ঠেকে আছে, মুখ বন্ধ নেই। বাড়িতে ঘটে যাওয়া সবকিছুই বলছে। এক পর্যায়ে বলা শুরু করলো অরুকে নিয়ে। আপু তো সেই সকাল থেকে পাগলের মতো সারা বাড়ি ঘুরছিল, ঢাক ঢোল পিটিয়ে তারা দিয়ে এনেছে আমাদের। তার জন্যই বিকাল বিকাল চলে এসেছি। আসার কথা ছিল তো সন্ধ্যায়। অরু আপু আমার মাথায় ঝুঁটিটাও করতে দিল না। জুতো পরতে গিয়েছিলাম বলে সে পারলে লেট হয়ে যাবে বলে স্যান্ডেল পরতে বলেছে। বইগুলো আনতে দেয়নি, হোমওয়ার্কও করতে দেয়নি। ভাগ্যিস কাল অফ ডে। টেলিভিশনে চোখ থাকলেও কান দীপ্তর পেঁচাল শুনতে ব্যস্ত। তন্ময় মন দিয়ে সব কথাই শুনলো এবং আরেকটা জিনিস খেয়াল করলো, আয়নের দৃষ্টি বারবারও সাভিয়ার দিকে তাকাচ্ছে না। বিষয়টা সে ঠিকঠাক ধরতে পারলো। ইফতারির সময় ছেলেটা অগোচরে লুকিয়ে লুকিয়ে সাভিয়ার মুখের দিকে তাকায় আর চোখ ফেরায়। পবিত্র দৃষ্টি। ছেলে
মানুষের পছন্দের সীমা আকাশ ছোঁয়া, তাদের মনে কখনো কে ঢুকে পড়ে বোঝা মুশকিল। আয়নকে সে ছোট্ট থেকে চেনে, ভীষণ ভদ্র ছেলে, কোনো খারাপ রেকর্ড নেই, তাই আর সে তেমন মাথা ঘামালো না। অনেকদিন পর সবাই একসাথে হয়েছে, তাই একসঙ্গে অনেক সময় কাটাবে, এটাই সাভিয়ার উক্তি। আড্ডা দিবে, মজা করবে, সে সুরে ধরে আড্ডায় একজোট হয়ে সকলে লিভিং রুমের কার্পেটে গোল হয়ে বসেছে। তাদের মধ্যে একটি পানি ভর্তি ওয়াটার বোতল, একটা বোতল ঘোরানো হবে, যার দিকে বোতল ইশারা করবে তাকে দুটো অপশন দেওয়া হবে, তুত অর ডিয়ার। তুত দিলে যা প্রশ্ন করবে তার সব সত্য জবাব দিতে হবে, আর ডিয়ার দিলে সাহসের পরিচয় দিতে হবে, অর্থাৎ যা বলবে সেটাই করতে হবে। ভাই বোনদের মধ্যে তন্ময় সকলের বড় এবং শ্রদ্ধেয় ব্যক্তি। তাকে নিয়ে রং তামাশা করাটা কঠিন ব্যাপার বটে। উটকো কিংবা অযথা প্রশ্ন ডিয়ার দেওয়ার কথা কেউ ভাবতেও পারছে না, প্রাণপণে ভয় পায় কি না। সেক্ষেত্রে যখন বারংবার বোতলে মুখ ওর দিকে থামছে, সবাই বিশেষ চিন্তায় ভাবনা পড়ছে। ওর উপিন পতন গলা শুধায়, এবার আমি ধরি। আকাশ কপাল কুঁচকে বলে ওঠে, তুই ভেস্তে দিবি সব। আমি একটা দারুণ ডেয়ার দিব তন্ময়কে, যদিও ডেয়ার নেয়, কিন্তু আমি তো এবার ও ধরার চান্স পেলাম না ভাইয়া। ওর গলায় একরাশ অভিমান। সাভিয়ার জোর আর চোখে নিজের ভাইয়ের দিকে চায়। তন্ময় অভিমানী ওরুর পানে চেয়ে নিশ্চিত, সে জানে ওরু কি প্রশ্ন করতে চায়। ভাইয়ের মন খারাপ রাখতে সাবি আকাশের দিকে পিঠ চাপ মেরে বলে, ভাইয়া তুমি চুপ করো, এবার আমাদের অরুরানি ধরবে, ধর ধর। অরুর মুখশ্রী উজ্জ্বল হয়ে ওঠে, খুশিতে গদগদ কণ্ঠে বলে, ধরছি তাহলে। হ্যাঁ তন্ময় ভাই, আপনি রেডি? রুবি শব্দ করে হেসে ওঠে, বলে, ভাইয়া কি ফুটবল খেলতে যাবে নাকি যে তৈরি হতে হবে? তুই ধর। ওরও খুশিতে ব্যাঘাত ঘটল না, মনের মধ্যে আকাশ কুসুম চিন্তা ভাবনা আর চোখে মুখে প্রত্যাশা নিয়ে শুধায়, তুট নাকি ডিয়ার। তন্ময় কিছুটা আগ্রহী বটে, অবশ্য মনে প্রাণে সে জানে ওরও কেমন প্রশ্ন করতে পারে, তবুও সে বিশেষ ভাবলো না। বোকা ওরুকে গদগদি কণ্ঠে জবাব দিল, ট্রুথ। ওরও নড়ে চড়ে বসতে গেল, চোখের মনিতে তারার মেলা হচ্ছে। সে চাচ্ছিল যে তন্ময় তুট নেক। উত্তেজিত গলায় প্রশ্ন করলো, আপনার মনের মানুষ আছে? আর থাকলে সে কে? নিস্তব্ধতা বয়ে গেল চমৎকার ভঙ্গিতে, শ্বাস প্রশ্বাস আটকে সবাই তন্ময়ের জবাবের অপেক্ষায়। এই প্রশ্নে আকাশ করারও সাহস পায়নি, যদি খেলার পর তন্ময় তাকে চিপা মার দেয়, কিন্তু ওরও সাহস করেছে। এই মেয়ে বোকা হলেও মাঝে মাঝে খুব কাজের। সবাই যখন বিশেষ নজরে এক বুক প্রত্যাশা নিয়ে আছে, সেই মুহূর্তেই তাদের প্রত্যাশায় পানি ঢেলে তন্ময় ছোট কাপটায় থাকা করলার রস ঢকঢক করে খেয়ে ফেললো। তার মানে সে এই প্রশ্নে জবাব দিবে না। যদি আপনি আপনার ডিয়ার বা টুট কমপ্লিট করতে না পারেন, সেক্ষেত্রে শাস্তি হিসেবে আপনাকে করলার রস খেতে হবে। সবাই নিরাশ দেখালো, বিশেষ করে অরুকে। তন্ময় ঠিক খেয়াল করলো, সে পর্যায়ে সর্বক্ষণ এই ইতর মেয়েটাকে ঘুরে ফিরে দেখলো, তবে অরুকে বেশিক্ষণ নিরাশ দেখতে পারলো না। পরপরই ওকে চিন্তিত দেখালো, হইচই ফেলে উঠে দৌড়ে চলে গেল। ফিরে এলো মিষ্টি নিয়ে। মিষ্টি খেয়ে তন্ময়কে খেয়াল করলো করলার রস খেলে তার মুখ তেতো হয়ে আছে, জিহ্বা চলে গেছে, তাই ওরও মিষ্টির প্লেট বাড়িয়ে দিয়েই তন্ময় নিল। কাঁচা চামচ দিয়ে একটা মিষ্টি মুখে পুরে নিল ঝটপট। জবেদা বেগম ট্রেতে সকলের জন্য কমলার রস নিয়ে এসেছে। প্রত্যেকেই হাতে কাচের গ্লাস ধরে সে দাঁড়িয়ে রইল, বাচ্চাদের খেলা দেখছে। কতদিন পর সবগুলো একসাথে দেখছে, বিশেষ করে তার মেয়েটাকে। এবার তন্ময় বোতল ঘোরালো, বোতলের মুখ গিয়ে ঠেকলো আকাশের দিকে। তন্ময় প্রশ্ন করলো, ট্রুথ নাকি ডেয়ার? আকাশ বলেও ট্রুথ নিবে না, সে সাহসিকতার পরিচয় দিবে। নিঃসংকোচে বলল, ডিয়ার। তন্ময় নিচের ঠোঁটে দাঁত চেপে হাসলো, হাসিটুকু দেখে ঘাবড়ে ওঠে আকাশ। আর্তনাদ করে বলে, ভাই অদ্ভুত কিছু করতে বলিস না প্লিজ। তন্ময় চোখ মেরে বলে, মায়ের শাড়িটা পরে একটা ডান্স চাই। মুহূর্তেই হইচই পড়ে গেল। অরু আর রবি ছুট্টে জবেদা বেগমের শাড়ি আনলো। সাভিয়া ফোন বের করেছে, ভিডিও করবে। লিভিং রুমে টিভিতে মুন্নি বাদনাম হয়ে গানটা প্লে করা হয়েছে। অন্যদিকে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকা আকাশ, চোখ মুখ হতাশায় ভরা। তার বেলায় এত জঘন্য কূটনৈতিক আচরণ কেন? এ তো অন্যায়। আজ ওয়েদার আগে একটু ঘোলাটে, বৃষ্টি নামবে। সন্ধ্যায় খুব করে ঝাড়ঝাপটা শুরু হবে, তীব্র বাতাস। একটু আগে বাতাস থেমেছে, গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে। ওয়েদার খুব ঠান্ডা। ওয়েদারের ডিমান্ডে দাঁড়ায় গরম গরম খিচুড়ি আর ভর্তা। জবেদা বেগম বাচ্চাদের চাহিদা অনুযায়ী রান্না বসিয়েছে চুলায়। আকাশ নিচ থেকে শেষ হতেই পুনরায় গোল করে
বসা হলো। এবার অরু তন্ময়ের পাশে এসে বসেছে। সবার মধ্যে ও কিভাবে ঢুকে গেল বোঝা মুশকিল। তন্ময় স্পষ্ট অনুভব করেছে ওর ছটফটে নেই। বৃষ্টি হচ্ছে তো তাই এখনো অনেক খুশি। বৃষ্টি দেখলেই হলো মেয়েটার খুশি। খুব পছন্দ করে মেঘলা আকাশ, শীতল বাতাস, তীব্র বর্ষণ। তন্ময়ের প্রায় ওকে নিয়ে বেরোতো বৃষ্টির মধ্যে। রাত বিরেতে বায়না ধরতো বৃষ্টিতে ঘুরবে। এমনও হয়েছে রাত 2-3টায় ওকে নিয়ে বেরিয়েছে। গাড়িতে কাচের সঙ্গে লেপ্টে থাকা বাইরের পরিবেশে মুগ্ধ করেছে। 4-5 রাউন্ড যাওয়ার পর পুনরায় বোতলের মুখ থামলো তন্ময়ের সামনে। রুবি এই সুন্দর ওয়েদারে একটি রোমান্টিক গান শুনতে চাচ্ছিল। তন্ময় ডিয়ার নেওয়ার সে তার ইচ্ছে বলে ফেললো। সাবিয়াও খুব করে রিকোয়েস্ট করলো, ভাইয়া প্লিজ একটা গান গাও। ওরুকেও ভীষণভাবে আগ্রহী দেখালো। তন্ময় চুপ আছে। ছোটবেলা থেকে শুনে এসেছে তার গানের গলা খুব ভালো। সে সুবাদে ক্লাসরুমে প্রায় তাকে দাঁড়িয়ে বই রিডিং করতে হতো কিংবা পাঠ্য বই রচনা করতে হতো। বন্ধু বান্ধবের সামনে কয়েকবার গান গাইতে হয়েছে। গিটার হাতে স্কুল কলেজে গানের প্রোগ্রামগুলোতেও গিয়েছে। তবে বড় হয়ে গান গাওয়াটা প্র্যাকটিক্যালি আর হয়ে ওঠেনি। ইতস্তত লাগে। আনিজি একটা ভাব চলে এসেছে, তাই সচরাচর অ্যাভয়েড করে। তবে আজ গাওয়া যায়। দীর্ঘশ্বাস ফেলে মাথা দোলায় সে। তৎক্ষণাৎ শান্ত হয় লিভিং রুম। উদ্দীপনায় ঘেরা সবাই। তন্ময়ের রাশভারী গম্ভীর গলায় গান পড়বে। হুচকি শোনায়। খুবই ছটফট করছে সকলে। আর বৃষ্টির শব্দের সঙ্গে আলাদাভাবে ভালো লাগার মাদকতা কাজ করছে। গান শুরু হতেই সাবিয়া মুখের চাপে মিটমিট করে হাসতে থাকে। তার মুগ্ধ নজর চারপাশ আর অরু তন্ময়ের পানে। এই পৃথিবীতে যত সুখ, যত ভালোবাসা, সবই যে তোমায় দিব, একটাই আশা, তুমি ভুলে যেও না আমায়, আমি ভালোবাসি তোমায়। গভীর রাত। বৃষ্টি এখনো প্রখর গতিতেই ঝরছে। ঝপঝপ একটা চারপাশ। হুটহাট মেঘ ডাকছে শব্দ করে। তন্ময়ের সাথে ঘুমোতে এসেছে দীপ্ত, আকাশ আর আয়ন। তিনজনেই ঘুমিয়ে পড়েছে। তন্ময়ও নিদ্রায় ছিল। উঠেছে মাত্র ওয়াশরুম যাবে বলে। ওয়াশরুম এসে বেরিয়েতেই মনে হলো এক গ্লাস পানি খাওয়া দরকার। সে লিভিং রুম পেরিয়ে ডাইনিং রুমে যাবে। সে সময় শব্দ শুনতে পেল। ঝপঝপ বৃষ্টির সঙ্গে গানের গলা খানা চিনতে ভুল হলো না। সে তো এই গান গেল রাতে। তন্ময় এগোয় তার মায়ের রুমের দিকে। দরজাটা চাপানো। বারংবার বলছিল দরজাটা লাগিয়ে ঘুমাতে। দরজা হালকা মেলতে অরুকে দেখলো বারান্দায় বসে দুহাঁটু ভাঁজ করে ফোনের স্পিকারে গানটা ধরা। সেখান থেকে গানটা বাজছে, আমি ভালোবাসি তোমায়। লাইনটার সঙ্গে অরু বিড়বিড় করে গাইছে। তন্ময় থমকে দাঁড়িয়ে রইল। পলক পড়ল না দীর্ঘক্ষণ। বুকের ভেতর আর্তনাদ, মস্তিষ্কে আলোতায়ন। কেন এত সীমাহীন রেখা রয়েছে? বয়সের ব্যবধান, সম্পর্কে দ্বিধা কেন এত বিষাক্ত রূপে দাঁড়িয়েছে? সে চাইলেও পারবে না জড়িয়ে ধরতে। দীর্ঘ সময় লাগিয়ে ওই মিষ্টি মুখখানা দেখতে পারছে না। জানতে যে তার মনের মানুষ আছে, আর সে তার চোখের সামনেই বসে। চোখের পলকে রমজান মাস চলে গেল। আজ চাঁদ রাত। এই রাতে কত আনন্দ হয় শাহজাহান বাড়িতে। তবে আজ কেমন নিস্তব্ধতা, নির্জনতায় ঘেরা চারিপাশ। মোস্তফা সাহেব বসে সোফায়, চায়ের কাপে দৃষ্টি ফ্লোরে। সকলেই মনমরা হয়ে বসে আছে। দুভাই সামান্য চেষ্টা করছে মন মেজাজ ফুরফুরে করার, তবে ব্যর্থ। এই দিনে সকল ছেলেই কে নিয়ে মোস্তফা সাহেব গাড়ি ভর্তি করে শপিং করে। ভাই ছেলেদের নিয়ে একই রকম পাঞ্জাবি কিনে আনেন। সেগুলো ঈদের দিন সকালে পরে নামাজে যান। অথচ এবার তিনি তেমন কিছুই করলেন না, চুপচাপ বসে আছেন। সন্ধ্যার পরে এমন সময় বাড়িতে আকাশ ঢুকলো, হাতে অনেকগুলো শপিং ব্যাগ। সেগুলো সোফার মাঝখানে কাচের টি টেবিলে রাখলো। হইচই ফেলে সবাইকে ডাকলো। ছুটে এলো বাড়ির গুরুজনেরা, বাচ্চারা। আকাশ এসে বলল, তন্ময় শপিং করেছে সবার জন্য। এই যে আমারটা আমি নিলাম, যার যার নাম লেখা আছে নিয়ে নাও। আমি একটু ট্রাওয়াল নিয়ে আসি। নিজের ব্যাগটা নিয়ে আকাশ ওপরে উঠে গেছে। মোস্তফা সাহেব গম্ভীর মুখে দাঁড়িয়ে। ব্যাগগুলোর দিকে তাকে অভিমান হলো বটে। টাকা পয়সা নেই, নিজে চলতে পারছে না, অথচ শপিং পাঠিয়েছে। মুখে এক বললেও মোস্তফা সাহেব বিকর্ষ গম্ভীরতায় চমৎকার পরিবর্তন এলো। সকলেই শেষে নিজের ব্যাগটা নিল। সোফার বসে ধীরে সুস্থে খুলে পাঞ্জাবি কোটিসহ দিয়েছে ছেলেটা। বাপ চাচাদের একই ডিজাইনের পাঞ্জাবি পাঠিয়েছে। দেখা গেল
ছেলেটার কেনা পাঞ্জাবি পেয়ে মোস্তফা সাহেবের মন মস্তিষ্ক সচল হলো। তিনি উৎসাহ নিয়ে ভাইদের সাথে বাড়ির বাচ্চাদের নিয়ে শপিংয়ে বেরোলেন। বাচ্চারা তো রোজার মাস জুড়ে শপিং করে, তবুও তার থেকে আলাদা ভাবে তারা তো প্রাপ্য। আবার ছেলের মায়ের জন্য তো ঈদের শপিং পাঠাতে হবে, অনেক কাজ তার। বাড়িতে ঈদের সকালটা অন্যরকম হয়। নামাজ শেষে আসতেই তন্ময়ের ওপর আক্রমণ হয় সালামের জন্য। তাই চাঁদ রাতে টাকাটার অ্যামাউন্ট খামে ভরে রাখে সে। এবার ভাষা আলাদা, তবে সে জানে সকাল সকাল সব চলে আসবে, তাই শপিং করার পথে টাকা উঠিয়ে এনেছে, সাথে খামও রাতে ফিল আপ করে রাখবে, যাতে সকাল সকাল এরা চলে আসলেই দেওয়া যায়। চাঁদ উঠেছে ভীষণ দেরি করে। চাঁদ উঠতে মসজিদে ঈদের শুভেচ্ছা জানান দিচ্ছে। একের পর এক কল আসছে ঈদ মোবারক জানাতে। ওরও একটা মেসেজ দিল রাত 8টায়। দুহাতে মেহেদি পড়েছে, এমন একটা ছবি সহ নিচে লেখা ঈদ মোবারক। তন্ময় তখন জবেদা বেগমকে মেহেদি দিয়ে দিচ্ছিল। এক হাতে মায়ের মেহেদি পরা হাতে ছবি তুলে পাঠিয়ে দেয় সেও ঈদ মোবারক।